কার সাথে কার তুলনা করছো বৌদি? কোথায় আমাদের মহারানী ভিক্টোরিয়া আর কোথায় তোমার ঘুঁটে কুরুনি? হরি হরি। হ্যাঁ পিসিমা, তুলনা তো হতেই পারে না। কি জানো তো, আমাদের মেজ দিদির সঙ্গে তোমার নতুন বৌমার তুলনা কি বা করব। আমাদের মেজ দিদি তোমার হাতে এতবার মার খেয়েছে, তুমি সবার সামনে ওকে অপমান করেছো আর ও সেগুলো সহ্য করেছিল। ও কিছু বললে তুমি ওকে বোকা বলে সবসময় চুপ করিয়ে দিতে। তোমার নতুন বৌমা কিন্তু এগুলো সহ্য করবে না, সেটা তো তুমি বুঝেই গেছো। কি বলছো দাদা? ওই মেয়েটার মা বড় লোক, তাদের কাছে প্রচুর টাকা আছে, সেই জন্য সব ভুল ক্ষমা। একটা কথা বলো, যে মেয়ের বাবা ছোটবেলায় ছেড়ে দিয়ে চলে গেছে, তাদের কাছে এত টাকা এলো কি করে? তোমরা কি খোঁজ নিয়েছো নাকি নাওনি? আর ওরা তো এটাও বলছিল যে ওরা ছোটবেলায় বিহারে থাকতো, তারপর হঠাৎ করে ওখান থেকে এখানে কেন এলো, কি করে এলো, ওখান থেকে আদৌ এসেছে কিনা, ওদের ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো খোঁজ করেছো? শুধু টাকা দেখেছো আর বিয়ে করে নিয়েছো। তার মানে যার কাছে টাকা আছে তাদের 7 খুন মাপ, তাই তো পল্টু দাদা? মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। স্যার, আপনি কিছু পেপারস চেয়েছিলেন, এই যে। এটা আপনি কি কাউন্টিং করেছেন? এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। কেন, কি হয়েছে স্যার? আপনাকে কিছুক্ষণ আগে একটা ফাইল সাইন করার কথা বলেছিলাম, সেটাও আপনি ভুল পাঠিয়েছেন। এইসব ফাইলগুলো পুরনো, আর এখানে অলরেডি আমার সাইন আছে। আরে কি হচ্ছে কি আপনার? কিসের জন্য আজকে আপনার কাজে মন নেই? না স্যার, সরি, ভুল হয়ে গেছে আমার মনে হয়। সরি স্যার। দেখুন, কাজ করতে গেলে ভুল হবে, এটা সাধারণ ব্যাপার, কিন্তু খোঁজ করতে হবে যে ভুলটা কেন হচ্ছে, এটাই বেশি ইম্পর্টেন্ট। এবার আমাকে বলুন যে আপনার কেন ভুল হচ্ছে। আগে তো কখনো আপনার এরকম মিস্টেক হতো না। কি হয়েছে আজকে? বাড়ি থেকে আবার কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম তো আছে স্যার। আরে এখনো প্রবলেম চলছে? সলভ করতে পারেননি? স্যার, আপনি যে প্রবলেমের কথা বলছেন সেটা আমি সলভই করতে চাই না। বুঝতে পারছি না, কি বলছেন? আমার স্বামী আসলে শর্ত দিয়েছে, আর আমার পক্ষে সেই শর্ত মানা সম্ভব নয় স্যার। ও চায় যেন আমি এই চাকরিটা ছেড়ে দিই, আর সেটা আমার পক্ষে পসিবল নয় স্যার। এই জবটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, কেউ সুপারিশ করে দেয়নি আমার চাকরির জন্য। আর তার মধ্যে যদি ও এইসব ডিমান্ড করে, আমার পক্ষে তো সেসব রাখা সম্ভব নয় স্যার। ব্যাস এইসব নিয়েই আমাদের মধ্যে যথেষ্ট সমস্যা চলছে স্যার। কথাও হচ্ছে না আমাদের মধ্যে। আসলে সমস্যাটা কি বলুন তো স্যার? আমার এই শ্বশুরবাড়ির মানুষরা, আমার শাশুড়ি মা, আমার যা, আমার ননদ, এরা সবাই আমাকে এত ভালোবাসে যে আমি ওই বাড়ি ছেড়ে মুভ করার কথা ভাবতেও পারি না কখনো। আরে দাঁড়ান দাঁড়ান, এখানে মুভ করার কথা কোথা থেকে এলো? আর এখন এই কথাটা উঠছেই কেন, এটা বলুন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক যে সবসময় ভালো হবে তা তো হয় না, তাই না? কখনো কখনো কিছু তো প্রবলেম হবেই, তখন অ্যাডজাস্ট করতে হয়। স্যার, নিজেদের ইস্যুজ, রাগারাগি, এই পর্যন্ত সব ঠিক আছে স্যার, কিন্তু যখন ওই ইস্যুগুলো নিজেদের ভুল বোঝাবুঝি হয়ে যায়, আর সেটা আপনার অফিস পর্যন্ত এসে আপনারই সিনিয়র অফিসারকে অকারণে অপমান করে, সেটা তো আমি সহ্য করতে পারবো না স্যার। আর তখন তো সেটা নিজেদের ইস্যুস থাকে না, তাই না? ছেড়ে দিন না আপনি। আমাকে কে অপমান করলো এতে আমার কিচ্ছু যায় আসে না। আর আপনিও প্লিজ এসব ব্যাপার নিয়ে ভাববেন না। স্যার, আপনার কিছু যায় আসে না, কারণ আপনার মন বড়, কিন্তু আমার যায় আসে স্যার। আমার জন্য আপনাকে অকারণে অপমান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, আর সেটা আমি কি করে সহ্য করব স্যার? যতক্ষণ না ও আপনার সামনে এসে আপনার কাছে ক্ষমা না চাইছে না স্যার, আমি এই বিষয়টাকে ভুলতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সরি বলা আর মন থেকে সরি বলা দুটো কিন্তু আলাদা। জানি স্যার। আর এভাবে সরি বললেও কিন্তু কিছুই এসে যায় না। আর যেই দিন উনি রিয়েলাইজ করবেন যে উনি ভুল করেছেন, তখন উনি আর এরকম কাজ করবেন না। ও সেরম মানুষ নয় স্যার। যতটা আমি ওকে বুঝেছি না, আমার এটাই মনে হয় যে ও আমাকে নিয়ে না অনেক কিছু ভাবছে, আর আমি ওর এইসব ভাবনা চিন্তাকে শুরুতেই শেষ করে দিতে চাইছি। শোনো মিতা, তুমি না বেশি বড় বড় কথা বলো না। আমার ছেলেকে হাতের মুঠোয় করে নিয়েছে, ও শুধু বউয়ের কথাই শোনে।
সেটা তো ভালো কথা না? মানে তাতে তো তোমার আনন্দ হওয়া উচিত। এবার তুমিই বলো, তোমার ছেলে তো আমার সঙ্গেই থাকবে, আমার সব কথা মেনে নেবে, শুনবে, সেটা তো খুব ভালো কথা, তাই না মা? আর এমনিতেও মা, তোমার না বয়স হয়ে গেছে, তাই কে জানে কবে ওপর থেকে তোমার ডাক আসে। আমাদের সম্পর্ক যত মজবুত হয় ততই ভালো, তাই না মা? যখন তুমি ওর মা, তখন তো তোমার এগুলো বোঝা উচিত, আনন্দ হওয়া উচিত। দেখো, তুমি না আমার মুখে মুখে তর্ক করবে না, কিছু বললেই উল্টে জবাব দিতেই হবে। এই বাড়ির তো এটাই নিয়ম, তাই না কাকিমা? আর ওই যে নতুন বউ এসেছে, ও তো এরকমই, একটা কিছু বললেই 10টা কথা শুনিয়ে তারপর যায়। চুপ করে তো আপনার কথাও শোনে না কখনো। প্রথমবার এই বাড়িতে 5 স্টার হোটেল থেকে খাবার এসেছে, আর সেটাও কেন? কারণ এরা বাড়িতে খাবার বন্দোবস্তই করেনি, সেই জন্যই বেচারিকে এত কিছু সহ্য করতে হলো। কি আর করা যাবে। হ্যাঁ বড় বৌদি, প্রথমবার 5 স্টার থেকে খাবার এসেছে, আর যদি প্রয়োজন পড়ে তাহলে এর পরেও আসবে। যদি সাহায্য চাইতেই হয় তাহলে ওর মায়ের কাছ থেকে চেয়ে নেবো, অনেক টাকা আছে ওদের কাছে। এই বাড়িতে তো কেউ সাহায্য করবেই না, কারণ সারা জীবন এই বাড়িতে শুধু আমি টাকা দানই করে এসেছি, এই বাড়ি থেকে কখনো কেউ আমায় কিছু দেয়নি। বর দিদি, আমি কি বলছিলাম যে তুমি তোমার ওই দেওরকে একটু বলে দাও, ওনা শুধুমাত্র আমাকে বছরে 2টো শাড়ি আর 2 বেলার খাবারটুকুই আমাকে দিয়েছে, আর তার বদলে আমি ওর জন্য কি না করেছি চলো আমি গুনে দিচ্ছি। খাবার বানিয়েছি, জামা কাপড় কেচেছি, ইস্ত্রি করেছি, ওর মেয়েকে দেখাশোনা করেছি, ওর সেবা করেছি, পা টিপে দিয়েছি, এত কিছু করেছি আমি, সেটা বছরে 2টো শাড়ি আর 2 বেলার খাবারের জন্য। এবার তাহলে তোমরাই হিসেব করে বলো দুটো সমান হচ্ছে কিনা। আর রইল কথা ওনার নতুন বউয়ের, তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় যে গেল। এখন এটাই দেখার যে ফিরে এসে ও কি বাহানা দেয়। আর কি যেন বলেন আপনারা, প্রচুর টাকা তোর, দেখতে তো হবে। এত টাকা থাকতেও আপনাদের বাড়ির এই সমস্ত নিয়ম কানুন ও কি পালন করবে? চুপ কর পারো। তোর কিন্তু আমার ছেলের সাথে আর কোনো সম্পর্ক নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে তো। তাহলে তো বড় বড় কথা বলছিস কেন? হ্যাঁ, আসলে ঠাকুরজি, এতদিন অবধি তোমরা মা বেটা মিলে কথা শুনিয়েছো, এত উল্টো পাল্টা বলেছো, ও তো শুনেছে, কিন্তু কতদিন শুনবে? মেজ বউ যখন এতদিন শুনেছে, এখন তো শোনাবেই, আর তোমাদের শুনতেও হবে। আরে ঠাকুরজি, এসব কথা তো হতেই থাকবে। এখন দেখো তোমাদের এই নতুন বউ কোথায় চলে গেল। আরে বড় মামি, সেটাই তো চেষ্টা করছি, কিন্তু এখানে অন্য কিছু চলছে, আর শাশুড়ি মাকে ফোনেও পাচ্ছি না। এবার আমি কি যে করব কিছুই মাথায় ঢুকছে না আমার। জানি না কোথায় চলে গেল, কিরকম আছে এখন। বড় বৌমা, আমাকে একটু চা খাওয়াও তো। ঠাকুরজি, তুমি খাবে? হ্যাঁ। আচ্ছা ছাড়ো, আমার জন্যই তৈরি আচ্ছা, করো। আমি সবার জন্যই করছি। দেখুন, এই মুহূর্তে কোনো ডিসিশন নেওয়া আপনার জন্য ঠিক হবে না। আর এমনিতেও স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ছোটখাটো ঘটনার জন্য কখনোই ভেঙে যায় না। ভেঙে তো গেছিল স্যার, একবার তো ভেঙেই গেছিল, তারপর আবার ওই আমাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে এলো, নিজের জীবনে জায়গা দিল, নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল, আবারও বিয়ে করলো। সেটাই তো বলছি আমি আপনাকে, যে আপনার মনে একটু হলেও ওর জন্য জায়গা ছিল, তাই জন্য তো আপনি আবার বাড়িতে ফিরে গেছেন। আর আপনার মনেতেও নিশ্চয়ই ওনার প্রতি দুর্বলতা ছিল, তাই না? ছিল স্যার, অবশ্যই ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ওর সাথে আবার সম্পর্কটা জুড়ে ভুল করে ফেলেছি আমি। দেখুন, এরকম বলবেন না। মানুষের সবথেকে বড় শক্তি হলো ধৈর্য। দেখুন, আপনি যদি ধৈর্য ধরেন না, তাহলে জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। তাই বলছি, এত তাড়াতাড়ি ধৈর্য হারালে চলবে না। ইয়েস স্যার। স্যার ঠিক আছে, তাহলে আপনি ডকুমেন্টসগুলো দিয়ে দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। সেটা তো ঠিক আছে, কিন্তু এখন আপনারা তো ভুল হচ্ছে কেন, সেটা কি জানতে পারি? স্যার আসলে অ্যাকচুয়ালি আজকেই আমি একটু ডিস্টার্বড, তাই জন্য। আমি কি সেই ব্যাপারটা একটু জানতে পারি? অ্যাকচুয়ালি বাড়ির প্রবলেম আছে, আবার সেটা নাও হতে পারে। স্যার আমি কিছু বুঝতে পারছি না যে কিভাবে বলবো। কি হয়েছে? স্যার ওই আমাদের বাড়িতে আমার মেজ ভাসুরের বিয়ে ছিল না স্যার, ওর যার সাথে বিয়ে হয়েছে না, সেই মেয়েটার ওপর আমার খুব সন্দেহ হয়। মানে রিসেপশনের পরের দিনই, মানে গতকাল রিসেপশন ছিল, আজ সকাল সকাল আমি দেখলাম যে বাড়ির সবাই ওঠার আগেই ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার একটা সাইড ভিজিটে যাওয়ার ছিল, তাই জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, সেখান থেকেই আমি অফিস এলাম। তখন না আমি ওকে ওখানে দেখলাম। ও
ওই জগমোহন স্ট্রিটে ছিল। আমি যখন ওকে ওখানে দেখলাম আমি তো শকড যে ও ওখানে কি করছে। যখন আমার কিছু ঠিক মনে হলো না আমি ওর পিছু করলাম, তখন দেখলাম যে ও একটা লোকের সঙ্গে দেখা করছে। ওরা একে অপরের সাথে কি কথা বললো সেটা আমি শুনতে পাইনি, কিন্তু হ্যাঁ ও না ওই লোকটাকে কিছু একটা দিচ্ছিল স্যার। দূর থেকে ভালো করে বুঝতে পারিনি, তবে আমি একটু কাছে যেতেই বুঝলাম হার্ড ড্রাইভের মতো কিছু একটা দিল। স্যার ওই মেয়েটার মতে ওনাকে পড়াশোনা অত বেশি কিছুই জানে না, ইনফ্যাক্ট ওনাকে কম্পিউটারও চালাতে পারে না এটা পর্যন্ত বলেছে স্যার। আর আমি এটা বুঝতে পারছি না যে ও হার্ড ড্রাইভ ওই লোকটাকে কেন দিচ্ছিল, আর ওই হার্ড ড্রাইভে কি এমন ছিল। তারপরে ওর সঙ্গে আমার দেখাও হয়েছে স্যার। তখন কি আপনি জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ স্যার, আমি কথা বলেছি ওর সাথে, আমি জিজ্ঞেস করেছি, কিন্তু ওর বক্তব্য হলো আমার সাথে যে ওর আজকে সকালে দেখা হয়েছে সেটা যদি আমি বাড়িতে বলি তো ও বলবে ওর বাপের বাড়ি গেছিল। আর ওই গলিতে না, ওই গলিতে খুবই অদ্ভুত ধরনের সব মানুষজন থাকে স্যার। হ্যাঁ, ওই পাড়াতে অনেক ধরনের লোকেরা থাকে, আর অনেকে তো শুনেছি যে বিদেশ থেকেও এসে এখানে থাকছে। কিন্তু স্যার ও তো বলছে যে ও এখানকার। না না, আমি সেটা বলছি না যে মেয়েটার আলাদা মোটিভ আছে, কিন্তু জগমোহন স্ট্রিটে পুলিশ মাঝে মাঝে রেড করতে আসে, আর ওখানে আমার নেটওয়ার্কও আছে যারা এখানকার গুপ্ত তথ্য বাইরের দেশে পাঠিয়ে অনেক টাকা ইনকাম করে। স্যার তবে কি স্যার এমনটা নয় তো যে ওই মেয়েটা ওই নেটওয়ার্কেরই কোনো মেম্বার? কারণ স্যার ওর মুখভঙ্গি, ওর অ্যাটিটিউড সবকিছু না কেমন অন্যরকম। এটা হতেও পারে, আবার নাও হতে পারে, আমি ওকে এখনো দেখিনি। হ্যাঁ রে পল্টু, হ্যাঁ, এদিকে আয়। চা খাবি? না। বস একটু। তুই একটা কথা বলতো, এই তোর নতুন শাশুড়ি, ও যত বড় লোকই হোক না, বাড়ির নিয়ম কানুন তো ভাঙা যায় না, বিক্রিও করা যায় না। তার জন্য একটা কথা আমি বুঝতে পারছি না, তুই ওকে বলিসনি কেন যে যদি কোথাও যেতেই হয় তাহলে কাউকে বলে যেতে হয়, তাই না? আরে নিজের শাশুড়িকে তো বলতেই পারতো। শোনো ঠাকুরজি, আমিও না এটাই ভাবছিলাম যে ফুলসজ্জার পরে তিনি বৌমা কোথায় যাবে। হ্যাঁ, আর পাড়া প্রতিবেশী জানতে পারলে ছি 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 কি বলবে আমাদের বাড়ির সম্পর্কে। তাতে কি হয়েছে কাকিমা? এই যে নতুন মেয়েটা এসেছে ও তো বড়লোক মায়ের মেয়ে, ওদের টাকা দিয়ে প্রতিবেশীদের মুখ বন্ধ করে দেবেন। দেখো বড় বৌমা, তুমি না আমাকে খোঁটা দেবে না, এগুলো আমি সহ্য করব না। আমি আর কোথায় খোঁটা দিলাম? এখানে এত কথাবার্তা হচ্ছে তাই আমিও বলে ফেললাম। আসলে তোমরা আমার নতুন বৌমাকে সহ্য করতে পারছো না। ও বেশি সুন্দরী, বড়লোক বাড়ির মেয়ে, সে কারণেই তো। তাই তোমরা ওকে পছন্দ করছো না, হিংসে জ্বলে পুড়ে মরছো। আরে ঠাকুরজি, কি বাজে কথা বলছো তুমি? আরে আমরা কেন তোমার বৌমার সঙ্গে হিংসে করব, রাগ করব? এসব করে আমাদের কি লাভ হবে? আর এসব কথা আমাদেরই বা তুমি শোনাচ্ছ কেন? আরে আমাদের তোমার বউয়ের ওপর কোনো হিংসে নেই, আর রাগও করছি না। আর আমরা বাবা কাজের মানুষ, আমাদের ফ্যাক্টরিতে যেতে হয়। তোমাদের এই ঝামেলা যদি আমরা সময় নষ্ট করি না, তাহলে 4টে মূর্তি আমাদের কম তৈরি হবে। এই জন্য না তোমরা ওই সমস্ত কান্নাকাটি নিজেদের মধ্যে রাখো, আর নিজেদের ঝামেলা নিজেরা মেটাও। এ তুমি কি বলছো বৌদি? হ্যাঁ, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, আমার ছেলেটা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, নতুন বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই কথাটা কি আমরা তোমায় জানাবো না? হ্যাঁ দেখো বৌদি, তুমি বদলে যেতে পারো, কিন্তু আমরা বদলাইনি। তুমি আমাদের কাছে সেই বড় বৌদিই আছো। আজও আমরা তোমায় সেই আগের মতোই সম্মান করি। দেখো ঠাকুরজি, আমার না তোমার এই সম্মানের দরকার নেই। তোমার সম্মান ছাড়াই আমার এই জীবনটা ভালোভাবে কেটেছে, আর বাকি জীবনটাও তোমার সম্মান ছাড়াই ভালোভাবে কাটবে। তোমরা 3 জন মিলে বৌমাকে খোঁজো, আর যদি খুঁজে পাও আমাকে খবর দিও। হ্যাঁ, তুমি দেখেছো আমার ছোট বৌমা, অফিসের এত কাজ থাকে যে সকাল সকাল যেতে হয়। আমার নিজের পরিবার নিয়ে খুব চিন্তা হচ্ছে স্যার। এমন মনে হচ্ছে যেন কোনো একটা বড় প্রবলেম আসতে চলেছে। আর ওই মেয়েটার না, ওই মেয়েটার অ্যাটিটিউডও আমি একদম ধরতে পারছি না, ওর বিহেভিয়ারটাও অন্যরকম। আর যে লোকটার সঙ্গেও আজকে দেখা করলো তাকেও ঠিক বুঝতে পারলাম না স্যার।
ও বলছে যে ওই লোকটা নাকি ওর এক্স বয়ফ্রেন্ড, কিন্তু কি জানি বুঝতে পারছি না যে ওই লোকটার সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার চলছে নাকি অন্য কিছু। যদি অ্যাফেয়ার থাকতো তাহলে বিয়ে কেন করতো? এক্স্যাক্টলি স্যার, আমারও তো সেটাই প্রশ্ন। ওর যদি অ্যাফেয়ারই থাকতো তাহলে ও আমার ভাসুরকে বিয়ে করতে গেল কেন? আর একটা কথা বলবো স্যার, এই বিয়েটার না কোনো মানেই হয় না, এই বিয়েটা হওয়াই উচিত ছিল না। স্যার ও কিন্তু জানে যে এটা আমার ভাসুরের দ্বিতীয় বিয়ে, আর যেদিন ও প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল না স্যার, তখন তো ভাসুরের ডিভোর্সও হয়নি। এই তো কিছুদিন আগে গিয়েও ডিভোর্স হয়েছে। তারপরে ওরা এত তাড়াতাড়ি বিয়ে করে নিল, বিয়ের জন্য রাজিও হয়ে গেল। সেই কারণে এই মেয়েটার উপর আমাদের খুব রাগ ছিল স্যার। কিন্তু এখন তো দেখছি যে ও আবার অন্য কোনো ছেলের সাথে। আমার না খুব অদ্ভুত ফিলিং হচ্ছে, আমি বুঝতেই পারছি না স্যার কি করব। জানি না কি যে হতে চলেছে। আপনি পুলিশ স্টেশনে ইনফর্ম তো করতে পারতেন। সবাই জানে যে ওই পাড়াটা খুবই সাসপিশিয়াস। আপনি চাইলে তো আপনার বাড়িতেও বলতে পারেন। না স্যার, বাড়িতে কাউকে কিছু বলেও কোনো লাভ হবে না। আর যদি সবাই জানতে পেরে যায় তাহলে ওই মেয়েটা আরো সতর্ক হয়ে যাবে। তারপরেও কি করবে সেটা আমিও জানি না। ওর উদ্দেশ্যটা কি আমি সেটা বুঝতেই পারছি না। স্যার আরও একটা ব্যাপার। কি? স্যার ওই রিসেপশনের দিন মানে কালকে আমাদের বাড়িতে পুলিশ এসেছিল। কি? হ্যাঁ স্যার, পুলিশ এসে ওকে জিজ্ঞাসাবাদ করলো। আর এটুকুই নয় স্যার, সব জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ বলল যে ওদের ভুল হয়ে গেছে, ওরা ভুল অ্যাড্রেসে চলে এসেছে। কিন্তু তাহলে তো আপনার দেরি না করে সব কথা পুলিশকে গিয়ে বলা উচিত, মানে যেটা আপনি আজকে দেখেছেন। আপনি ঠিক বলছেন স্যার, আমি কি যাবো স্যার? আপনি একা যাবেন না। যদি কিছু মনে না করেন আমি আপনার সাথে যাচ্ছি। দেখুন, যদি আপনার সন্দেহ সঠিক হয় তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তাই আমি চাই না আপনি একা বিপদে পড়ুন। আমি সাথে থাকলে আপনাকে প্রোটেকশন দিতে পারবো। আর যদি আপনি এই সব কিছু আপনার হাজবেন্ডকে বলতে পারতেন তাহলে আমি এটা বলতাম না। তার তো কোনো প্রশ্নই উঠছে না স্যার। তাই ভালো হবে আপনি পুলিশকে ইনফর্ম করে দিন। আপনি একদম ঠিক বলেছেন, পুলিশকে ইনফর্ম করাটা না খুব বেশি প্রয়োজনীয়। আর সেটা যদি না করি তাতে শুধু একজনের ক্ষতি হবে না, বরং সবার ক্ষতি হবে স্যার। আর আমার পরিবারে না অনেক মানুষ আছে যারা খুব সরল। এই মেয়েটার যে কি উদ্দেশ্য কিছু বুঝতেই পারছি না। একটা কথা বলবো দিদি, নিজেদের ব্যাপার তাই জিজ্ঞেস করছি। ছোটু আর ছোট বৌমার মধ্যে তো মনোমালিন্য চলছেই। আর ছোটু পরিষ্কার করে বলে দিয়েছিল যে ও অফিসে যেন না যায়। তারপরেও তোমার ছোট বৌমা অফিসে চলে গেল, তাও আবার সকাল সকাল। আচ্ছা কি সিদ্ধান্ত নিয়েছে ও? ছোট বৌমা এখনো চাকরি করবে? জানিস তো ছোট, আমার ছোট বৌমা একরকম মানুষ, আমি আরেক রকম মানুষ। ছোট বৌমার প্রশ্ন যদি তুই আমাকে করিস তাহলে কি করে আমি জবাব দেবো বল? তোর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো না তুই ছোট বৌমাকে জিজ্ঞেস কর, উত্তর পেয়ে যাবি। বৌদি, তোমার ছোট বৌমা কি কারো কথা শোনে? আমি বলতে চাইছি ঠাকুরজি, তুমি এখন তোমার নতুন বৌমার কথা ভাবো। আমার বৌমার কথা ভাববার কোনো প্রয়োজন নেই এখন। এখন তোমার নতুন বৌমা এত বড় লোক, মায়ের এত টাকা। কিন্তু আসলে জানো তো, ওই যে টাকাগুলো না সেটা ওর নিজের নয়, টাকাগুলো ওর মায়ের। তো সেই জন্য ও তোমাদের দু চার কথা শুনে নেবে। কিন্তু আমার ছোট বৌমা, ও নিজে পরিশ্রম করে টাকা রোজগার করে। এজন্য ওর সম্বন্ধে কিছু বলার আগে না একটু তোমরা ভেবে নিও। ও ওর নিজের জীবন নিজের মতো চালায়। চলো বড় বৌমা, আমরা বেরোই। এদের বিষয়ে যদি আমরা মাথা গলাই তাহলে মূর্তি আর বানাতে পারবো না। চলো এসো। হ্যাঁ তাই তো, আজকাল আবার নতুন ঢং শুরু হয়েছে এদের। সকাল সকাল কোনো রকমের রান্না বান্না সেরে বাড়ি ঘর তোর ফাঁকা রেখে বেরিয়ে পড়ছে সবাই। আসলে জানো তো ঠাকুরজি, আমরা না কাজের মানুষ, আমাদের পেট চালানোর জন্য আমাদের কাজে বেরোতে হয়। আমরা তো তোমাদের মতো নই। ওই যে বলে না, নেই কাজ তো খই ভাজ। আমরা তো মূর্তি তৈরি করি, আর তুমি কি করো? সারা দিন পাড়ায় পাড়ায় ঘুরে নিন্দে করতে থাকো। তোমার কাছে তো কোনো কাজ কর্ম নেই, কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরি চালাই। আর বৌমারাও যদি খাবার তৈরি না করে অসুবিধে নেই, আমাকে খালি একটা নতুন রাঁধুনি রাখতে হবে। যদি রান্না করার সময়টা বেঁচে যায় আমার বৌমাদের, তাহলে আরো অনেক মূর্তি বানানোর সময় পাওয়া যাবে, কাজগুলো আরো ভালোভাবে চলবে। আমি ভাবছি বড় বৌমা আমরা একটা নতুন রাঁধুনি রেখেই দিই। ঠিক আছে। কি বললে তুমি? আমাদের বাড়িতে রান্নার লোক? আমাদের বাড়িতে নয় পল্টু,
আমার বাড়িতে রাঁধুনি রাখতে হবে। যদি আমার কথাটা সঠিক হয়, আর এরকম লোকেরা না আমাদের দেশের সিক্রেট ইনফরমেশন বাইরে পাঠায় আমাদেরই দেশে বসে অন্য দেশে খবর কি করে পাঠাতে পারে? কম্পিউটারের দ্বারা। ওরা সার্ভারে ঢুকে সিস্টেম হ্যাক করে। যদি আমার কথাটা সঠিক হয়, তাহলে এইসব লোকেরা না আমাদের দেশের সিক্রেট ইনফরমেশন বাইরে পাঠায়। এদের অনেক বড় নেটওয়ার্ক আছে, যেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমি জানি না যে আপনি যে মেয়েটার কথা বলছেন সে আদৌ এই গ্রুপের সাথে জড়িত কিনা, কিন্তু এইসব লোকেরা অনেক খোঁজ খবর রাখে, পড়াশোনা জানে, এরকম অনেক এক্সাম্পল আছে। একদিন এরকম স্টোরি খবরের কাগজেও এসেছিল। ওই মেয়েটা কি করতে চাইছে আমি শিওর নই। আমাদেরই দেশে বসে অন্য দেশে খবর কি করে পাঠাতে পারে? কম্পিউটারের দ্বারা। ওরা সার্ভারে ঢুকে সিস্টেম হ্যাক করে। স্যার, যদি তাই হয় তাহলে আমার আপনাকে আরো একটা কথা বলার আছে। এই কথাটা আপনার জানা খুব দরকার স্যার। দেখুন, যদি ওরা আমাদের দেশের হয়েই কাজ করে তাহলে সেটা পুলিশ জানলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যদি ওরা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে তাহলে পুলিশ জানতে পারলেই ওদের ব্যবস্থা করে ফেলবে। বলুন। দেখুন, আপনি আমার কথাটা ভুল অর্থে ধরবেন না স্যার। যখন পুলিশ এসেছিল না রিসেপশনে, তো তখনই ওই মেয়েটার উপর আমার সন্দেহ জেগেছিল। তাই কিছুক্ষণের জন্য ওর ঘরের বাইরে দাঁড়িয়ে আমি কিছু কথা শুনেছিলাম। স্যার, আসলে ওর অ্যাটিটিউডের জন্যই আমার একটু সন্দেহ হয়েছিল। জানি না আমি এরপরে আপনাকে সবটা কি করে বলবো। আরে যখন আপনি বলছেনই তখন পুরো ব্যাপারটা বলুন না। ফুলশয্যার রাত্রে ওর স্বামী যখন ওর কাছে আসতে চাইলো, তখন ও বলল ও 6 মাসের একটা কি ব্রত রেখেছে, তার জন্য নাকি ও। ওকে, ওনার না 6 মাসের মিশন, আর ওর একটা সেফ বাড়ি চাই আন্ডারগ্রাউন্ড থাকার জন্য। সেই জন্যই উনি আপনার বাড়ি চুজ করেছেন। স্যার, এটা কি বলছেন আপনি? আমার তো হাত পা কাঁপছে এটা শুনে। দেখুন, যদিও আমাদের দেশের হয়েই কাজ করে থাকে তাহলে পুলিশ জানতে পারলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যদি ওরা আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে থাকে তাহলে পুলিশ জানতে পারলেই ওদের অবস্থা খারাপ করে দেবে।